আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আবার হামলা হবে না নিশ্চয়তা পেল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ইরান। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নতুন গ্রাম দখলের দাবি রাশিয়ার। মায়ানমারে ভারতের ড্রোন হামলায় 3 নেতা নিহতের দাবি উলফার। ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের শুরু পিটিআইয়ের। দালাই লামার উত্তরাধিকার ইস্যু, ভারতের সঙ্গে চীনের সম্পর্কের ফাটা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 129 জনে দাঁড়িয়েছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার হামলা হবে না নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবার হামলা না হওয়ার বিষয়ে নিশ্চয়তা দেয় তাহলে নিজেদের পরমাণু প্রকল্পগুলো নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরতে রাজি তেহরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা জানিয়েছেন, জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক নতুন রূপে এগোবে বলে উল্লেখ করেছেন তিনি। তেহরানে বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান। তিনি বলেন, প্রথমেই সুস্পষ্টভাবে এ নিশ্চয়তা দিতে হবে যে হামলার ঘটনা আবার ঘটবে না। আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোকে আরো জটিল ও কঠিন করে তুলেছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা। ইরানের পরমাণু প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য বলে দাবি করে আসছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ইরানের লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরি করা। এমনই দাবির মুখে গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে টানা 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলে। এরই মধ্যে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় আগে পরমাণু প্রকল্প নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছিল, তবে হামলার পর আলোচনা স্থগিত করে তেহরান। হামলার জেরে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়। IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলতি মাসের শুরুতে একটি আইনে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2015 সালের একটি পারমাণবিক ইরানের কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে, বিনিময়ে দেশটির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই চুক্তির ধারা অনুযায়ী ইরান চুক্তি লঙ্ঘন করলে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নতুন গ্রাম দখলের দাবি রাশিয়ার। রাশিয়া রবিবার জানিয়েছে তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরো একটি গ্রাম দখল করেছে ও তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। 3 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরো একটি গ্রাম দখল করেছে ও তাদের সেনারা প্রতিবেশী। 3 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হামলা চলছে। সম্প্রতি হামলা আরো তীব্র হয়েছে। এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনা কোনো ফল দেয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ সেনারা মার্ন নামের নামটি দখল করেছে ও তারা এটির সোভিয়েত নাম কার্ল মার্কস বলে উল্লেখ করেছে। গ্রামটি দিনিপ্রোপেট্রোভস্ক ও দোনেৎস্কর প্রশাসনিক সীমানার পাশে অবস্থিত। তাদের সেনারা গ্রামটি দখল করার জন্য শত্রুদের প্রতিরক্ষার গভীরে চলে গিয়েছিল। মস্কো রবিবার যে 2টি গ্রাম দখলের দাবি করেছে তার মধ্যে মার্ন ছিল একটি। রাশিয়া কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও কিয়েভের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে আসছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ হামলা শুরু করে। মায়ানমারে ভারতের ড্রোন হামলায় 3 নেতা নিহতের দাবি উলফার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রবিবার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী মায়ানমারে তাদের ঘাঁটিতে আন্তঃসীমান্ত ড্রোন হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির 3 জন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। তবে ভারতীয় সেনাবাহিনী এ ধরনের কোনো হামলা চালানোর কথা অস্বীকার করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মায়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তারা সীমান্তের ওপারে মায়ানমারে ঘাঁটি স্থাপন করে থাকে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম ইন্ডিপেন্ডেন্ট একাধিক বিবৃতিতে জানিয়েছে মায়ানমারে ভারতীয় সীমান্তলগ্ন এলাকায় ড্রোন হামলায় গোষ্ঠীটির একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন এবং আরো 19 জন আহত হয়েছেন। পরবর্তীতে আরো 2টি হামলায় তাদের আরো 2 জন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। অনেক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। উলফা আরও জানিয়েছে ভারতের বিচ্ছিন্নতাবাদী আরেকটি গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পগুলোকেও
টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী উলফা-এর এই অভিযোগ অস্বীকার করেছে। গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বার্তা সংস্থা IANS-কে বলেন, এ ধরনের কোনো অভিযানের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে কোনো তথ্য নেই। উলফা হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর একটি, যারা আসাম রাজ্যের স্বাধীনতা দাবি করে। ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন শুরু PTI-এর। পাকিস্তান সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার লাহোর থেকে আন্দোলন শুরু ঘোষণা দেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। লাহোরের রাদুদন্দ এলাকায় দলের নেতাদের একটি বৈঠকে গান্দাপুর বলেন, এই আন্দোলনকে কিভাবে 5 আগস্ট চূড়ান্ত রূপ দেওয়া যায় এ বিষয়ে PTI-কে চিন্তা ভাবনা করতে হবে। গান্দাপুরের ওই বক্তব্যের আগে 5 আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কারাবন্দী ইমরান খান। এদিন তার কারাগারে থাকার 2 বছর পূরণ হবে। গত কয়েকদিন আগে ইমরানের বোন আরেমা খান ঘোষণা দিয়েছিলেন যে কারাগার থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন PTI প্রতিষ্ঠাতা ইমরান খানের পুরো পরিবার এই আন্দোলনের যোগ দেবে বলেও জানান আলেমা খান। PTI আন্দোলনের সময় অস্ত্র বহন করবেন বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়াকাস আকরাম বলেন, তিনি আত্মরক্ষার খাতিরে একথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন সবারই আত্মরক্ষার অধিকার রয়েছে। দালাই লামার উত্তরাধিকার ইস্যু ভারতের সঙ্গে চীনের সম্পর্কে কাটা। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরাধিকার ইস্যুটি এখন চীন ভারত সম্পর্কের একটা কাটা। রোববার নয়াদিল্লিতে অবস্থিত চীন দূতাবাস এমনটাই বলেছেন। 2020 সালে এশীয় 2 দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রথম চীন সফরের আগে বেইজিং এর পক্ষ থেকে এই মন্তব্য এলো। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং এক্সপোস্টে তিব্বতের চীনা নাম জিজাং উল্লেখ করে লিখেছেন, বাস্তবে সমস্যাটি চীন ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি কাটা এবং ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই মাসে দালাই লামার 90তম জন্মদিন উদযাপনে ভারতের জ্যেষ্ঠ মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। দালাই লামা আবারও চীনকে ক্ষুব্ধ করে বলেন, তার উত্তরাধিকারের চীনের কোনো ভূমিকা নেই। 1959 সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহীদের পর থেকে দালাই লামা ভারতে নির্বাসিত জীবনযাপন করেছেন। ভারতীয় পররাষ্ট্র সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তার উপস্থিতি চীনের বিরুদ্ধে নয়াদিল্লির অবস্থানকে শক্তিশালী করে তোলে। ভারতে প্রায় 70,000 তিব্বতী এবং নির্বাসিত তিব্বতী সরকারও বাস করে। চীনা মুখপাত্র ইউ তার পোস্টেও কারো নাম উল্লেখ না করে বলেছেন, ভারতের কৌশলগত এবং শিক্ষাগত সম্প্রদায়ের কিছু লোক দালাই লামার পুনর্জন্ম সম্পর্কে অনুপযুক্ত মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 129 জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 129 জনে দাঁড়িয়েছে। রোববার ABC নিউজ টিভি চ্যানেলে খবর জানিয়েছে। টিভি চ্যানেলের মতে বন্যায় কের কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, কাউন্টিতে 36 জন শিশু সহ 103 জন মারা গেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যা কবলিত রাজ্যটি পরিদর্শন করেন। 6 জুলাই তিনি কের কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, ফেডারেল কর্তৃপক্ষ দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পরিষেবাগুলোকে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র শেষবারের মতো এত ভয়াবহ বন্যা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বরে। তখন